প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সাদর আমন্ত্রণ জানাই সমাধানের বাংলাদেশ সলিউশনস চ্যানেলে। তো এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের দেশের যে ব্যবস্থা, শাসন ব্যবস্থা, দেশের যে প্রত্যেকটা যে আপনার সিস্টেম আছে, সরকার থেকে শুরু করে আমাদের যে একটা সংস্কৃতি, এই পুরো জিনিসটাই না আসলে আমাদের দেশে আপনার ঘুণে ধরা আর কি। কারণটা কি বলি, যেমন শেখ হাসিনার পতনের পর আমরা অনেকেই স্বপ্ন দেখলাম যে দেশটা ভালো হবে, দেশে একটা ভালো শেখ হাসিনা চলে যাওয়ার পর একটা সুন্দর একটা ব্যবস্থা আসবে, একটা গণতান্ত্রিক ব্যবস্থা আসবে, যেখানে আমাদের সাধারণ মানুষের যে আপনার অধিকার সেগুলো নিশ্চিত হবে। কিন্তু দেখুন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর সেখানে কিন্তু দেখা গেল যে তিনজন ছাত্রদের মধ্য থেকে তিনজন কিন্তু আপনার মন্ত্রী হয়েছে। যদিও আমরা অ্যাডভাইজার বলি, আপনার উপদেষ্টা বলি, কিন্তু তারা আসলে মন্ত্রীই তো, তাই না? তো তার মধ্যে ছিলেন হচ্ছে উল্লেখযোগ্য, তাদের মধ্যে তিনজনের মধ্যে একজন ছিলেন নাহিদ ইসলাম, আরেকজন হচ্ছেন আসিফ মাহমুদ, এবং তৃতীয়জন হচ্ছে মাহফুজ আলম। তিনি একটু পরে যোগ দেন, কিন্তু তিনি এখনও আছেন। আসিফ মাহমুদ এখনও আছেন, যদিও আপনার নাহিদ ইসলাম হচ্ছে এনসিপি অর্থাৎ ন্যাশনাল সিটিজেন্স পার্টি গঠন করার জন্য তিনি তার ক্ষমতা ছেড়ে তিনি চলে যান আর কি। কারণ হচ্ছে ছাত্ররা যখন এনসিপি গঠন করছিল তখন এটা নিয়ে অনেক ফ্যান আউট ছিল যে আপনার তিনি নাহিদ ইসলাম গাছেরটাও খাবেন নিচেরটাও কুড়াবেন, এটা কেমন করে হয়। তো এই সমস্ত কুৎসা থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য, নিজেকে এবং নিজের দলকে বাঁচানোর জন্য তিনি ক্ষমতাটা সুন্দর করে ছেড়ে দেন, এবং যেটা খুবই প্রশংসা পায়। আবার এটা অবশ্যই প্রশংসাযোগ্য, খুবই ভালো উদ্যোগ তিনি নিয়েছিলেন। কিন্তু দেখুন, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম কিন্তু এখনও আপনার উপদেষ্টা পরিষদে এখনও আছেন। কিন্তু তার মধ্যে আসিফ মাহমুদ হচ্ছে আপনার এই যে এলজিআরডি, আপনার পল্লী উন্নয়ন যে আপনার মন্ত্রণালয় আছে, এলজিআরডি, এবং আপনার ক্রীড়া মন্ত্রণালয়ে আছে। আর মাহফুজ আলম আছে হচ্ছে নাহিদ ইসলাম যেটাতে ছিলেন আর কি, আপনার এই যে তথ্য প্রযুক্তির এবং সম্প্রচার মন্ত্রণালয় সেটিতে দায়িত্বে আছেন। এবং যে দুজন হচ্ছে থেকে গেলেন তাদের নিয়ে কিন্তু হচ্ছে বিভিন্ন আপনার কি বলবো, যে কিছু খারাপ কথা শোনা যায়, যে তারা নিয়ম বহির্ভূতভাবে, যেমন ধরেন মাহফুজ আলম নাকি দুটো এরকম আপনার সম্প্রচার লাইসেন্স নাকি তিনি ইস্যু করেছেন তার মন্ত্রণালয় থেকে, তিনি তার ক্ষমতাকে ব্যবহার করে। যদিও হচ্ছে যাদের কাছে লাইসেন্স দিয়েছেন তারা হচ্ছে আপনার লাইসেন্সগুলো পাওয়ার যোগ্যতা রাখেন না আর কি। তো যা হোক, তারপর হচ্ছে আসিফ মাহমুদ হচ্ছে ওই যে তার হাসকাণ্ড, তারপর হচ্ছে আপনার এই যে হেলিকপ্টার বিলাস আর কি, হেলিকপ্টারে চড়ে এখানে যাওয়া সেখানে যাওয়া, টাকা খরচ করা, এই জাতীয় ব্যাপারগুলো আছে আর কি। এখন তাদের তো এই যে যদিও ছাত্র অবস্থা থেকে তারা হচ্ছে সরাসরি ক্ষমতায় গিয়েছে, ক্ষমতার পালা বদলের কারণে তাদের তো এসব জানার কথা যে এই ধরনের ব্যাপারগুলো আপনার মানুষের চোখে পড়বে, এগুলো হচ্ছে আপনার হয়তো এগুলো ভালো কাজ না, সেগুলো তারা জানে। কিন্তু আসিফ মাহমুদ কয়েকদিন আগে মনে হয় যে তার বাবাকে একটা কাজ পাইয়ে দেওয়ার কথা ছিল, যেটা পাইয়ে দিয়েছিল, পরে আবার সেটি ক্যান্সেলও করেছে। তো ব্যাপারটা হচ্ছে কি, এত কথা বলার মূল কারণটা হচ্ছে আমাদের দেশে আসলে আমাদের পুরো সংস্কৃতিটাই তো খারাপ, তাই না? এই যে আপনার মনে করেন একজন সরকারি কর্মচারী এখন ঘুষ খায় না, এরকম সরকারি কর্মচারী খুঁজে পাওয়াটাই তো কঠিন। তো কোনো সরকারি কর্মচারী যখন সে ঘুষ খেয়ে ঘুষের টাকাটা বাসায় আনে, তখন তার স্ত্রী তাকে কি প্রশ্ন করে যে আপনি এই টাকাগুলো কোথা থেকে পেলেন? আপনার বেতন তো এত বেশি না, এত টাকা আপনি কোথা থেকে পেলেন? আপনি গাড়ি কেমন করে, নিজের গাড়ি কেমন করে কিনেন? অথবা আমাকে যে গাড়ি কিনে দিচ্ছেন, অথবা আমাকে যে লাখ লাখ টাকা খরচ করে যে আমাকে গয়না কিনে দিচ্ছেন, সেটা কেমন করে কিনে দিচ্ছেন? তো আমাদের এই যে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের যে খারাপ কর্মকাণ্ড যেগুলো হচ্ছে সমালোচনার সম্মুখীন তাদের করছেন, এর কারণটা কি শুধু কি তাদের দোষ?
আমাদের কি কোনো দোষ নাই? মানে এটা কি সমাজটা কি আমাদের ঠিক করতে হবে না? দোষটা তো সমাজের, তাই না? যে এই যে মনে করুন মাহফুজ আলম এই যে মুখের উপর বলেই দিল যে মানে আমিই দিচ্ছি এই লাইসেন্সগুলো, দিয়ে দিব, মানে ভাবটা এমন যে মানে আপনারা কি করবেন, তাই না? তো এবং সরকার যে এই যে ক্ষমতায় যাওয়ার পরও ভালো কিছু করতে পারছে না, অথবা কেউ করতে যাচ্ছে কিন্তু করতে পারছে না, তারপরে এই যে আদানির সাথে যে চুক্তি, হ্যাঁ, এই চুক্তি নবায়ন করা, এগুলো হচ্ছে কেমন করে? দেশটা বিক্রি হচ্ছে কেমন করে? আর দেশকে নিয়ে হচ্ছে মানে কারো যেন কোনো মাথা ব্যথা নাই আর কি, চলছে আল্লাহর ওয়াস্তে চলছে। মানে এটা নিয়ে না পুরো এই যে আমাদের এই যে সরকার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, আমাদের যে চিন্তা ভাবনা, এইটাকে হচ্ছে এখন এর বিরুদ্ধেই সংগ্রাম করার হচ্ছে সময় চলে এসছে। আমরা কিন্তু আর পারি না যে এই খারাপ সিস্টেমটাকে জিইয়ে রেখে এর থেকে ভালো কিছু আশা করব, এর থেকে ভালো কোনো রেজাল্ট আশা করব, মানে ফলাফল আশা করব, সেটা কিন্তু মানে সেটা বোকামি। এটা আর করা যাবে না, অসম্ভব। আমি জাপানে থাকার পরে এই যে এতগুলো বছর আছি আমি জাপানে, হ্যাঁ, জাপানে থেকে হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমি বুঝেছি যে জাপানে আসলে জাপান দেশটা উন্নত কেন? কারণটা হচ্ছে তাদের সিস্টেমটা খুবই ভালো। আমি কোনো সরকারি অফিসে যাই কাজের জন্য, চট কাজ হয়ে যাচ্ছে। উল্টো যখন কাজ আমাকে ধরেন একটা ডকুমেন্টের জন্য গেলাম, সেখানে হচ্ছে এদেশের নিয়মটা হচ্ছে খুবই সুন্দর। আপনি কোনো একটা ডকুমেন্টের জন্য গেলেন, আপনার কিন্তু আগে পেমেন্ট করতে হবে না। আগে হচ্ছে আপনি একটা দরখাস্ত দিবেন, সেখানে তাদেরই হচ্ছে দরখাস্ত আছে, ওখানে কলমের ব্যবস্থা আছে, আপনাকে একটা পয়সা খরচ করতে হচ্ছে না। দরখাস্তটা করে আপনার ডকুমেন্টটা যখন তৈরি হয়ে যাবে তখন হচ্ছে আপনার পেমেন্টটা করতে হবে আর কি। ফিটা দিতে হয় হচ্ছে পরে, ডকুমেন্টটা ঠিক পাওয়ার মুহূর্তে আর কি। যেমন আমি কয়েকদিন আগে হচ্ছে আমার ভিসাটা রিনিউ করেছি। ভিসার জন্য যখন দিলাম তখন কিন্তু আমাকে একটা পয়সা দিতে হয়নি। যখন ভিসাটা দেবে তখন হচ্ছে আমার কাছে এরকম একটা পোস্ট কার্ড এসেছে যে তোমার ভিসাটা এসে নিয়ে যাও, এবং বলেছে যে হ্যাঁ তুমি ৬,০০০ ইয়েন এটার ফিটা তুমি দিবা। তো সেখানে গেলাম, গিয়ে হচ্ছে তা আপনার ওই যে রেভিনিউ স্ট্যাম্প কিনে হচ্ছে ফিটা দিয়ে দিলাম, আমার ভিসাটা দিয়ে দিল সাথে সাথে। তো সিস্টেমটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনাটাই পাল্টাতে হবে। এবং সিস্টেম বলতে কি আমাদের চিন্তা ভাবনাই তো, তাই না? আমি যদি মনে করেন বাংলাদেশে একই মানুষ, আমি যদি বাংলাদেশে যাই, আমি কিন্তু সাথে সাথে ধরেই নিব হচ্ছে পিয়নকে টাকা দিতে হবে, আর যে অফিসারকে দিয়ে কাজ করাবো তাকে তো টাকা দিতেই হবে। আমি যদি আপনার যে কি বলে থানায় যাই বাংলাদেশে, টাকা দিতেই হবে, সেটা আমি জানি। তো এই ধরনের চিন্তা ভাবনা থেকে না আমাদের বের হয়ে আসতে হবে, যে এই যে অস্বাভাবিক জিনিসগুলোকে আমরা স্বাভাবিক ধরে নিচ্ছি না, এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে। এগুলোর বিরুদ্ধেই, পুরো সিস্টেমটার বিরুদ্ধেই হচ্ছে আমাদের হচ্ছে এখন সংগ্রামটা করতে হবে। এই যে আসিফ যা করছে, যা ভুলগুলো করছে, মাহফুজ যে ভুলগুলো করছে, তারপর হচ্ছে এরকম যারা ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল অনেকে নাকি এরকম শত শত হাজার কোটি টাকা বানিয়ে নিয়ে ইতিমধ্যে নাকি বিদেশে নাকি পাচারও করে দিয়েছে। এগুলো হচ্ছে আসলে কি জানেন, এগুলো হচ্ছে ওই যে খারাপ একটা যে সিস্টেম, সেই সিস্টেমটারই হচ্ছে একটা প্রমাণ যে আমাদের পুরো সমাজটাই হচ্ছে ঘুণে ধরে গেছে। আমাদের ওই দিকটাতে হচ্ছে মনোযোগ দিতে হবে। এখন সমাজটাকে ঘুণে ধরা একটা সমাজ রেখে আমরা যদি মনে করি একটা শক্ত একটা ভিত দাঁড় করাবো, এটা বোকামি। এবং আমরা বছরের পর বছর, যুগের পর যুগ কি আমরা এরকম করে যাব যে একটা দুইটা মানুষকে পরিবর্তন করে আমরা কি ধরে নিব যে মানে পুরো ব্যাপার জিনিসটা হচ্ছে চেঞ্জ হয়ে গেল, পুরো জিনিসটা পরিবর্তন হয়ে যাবে, রাতের ভিতরে সবকিছু ভালো হয়ে যাবে? এটা কি হয়? চাঁদাবাজি কি বন্ধ হয়েছে আমাদের দেশে? দেখুন না, এই যে এরা হয়তো আপনার বেশিরভাগ উপদেষ্টারা, এই যে মন্ত্রীরা চাঁদাবাজি করে না, এগুলোর সাথে জড়িত না, কিন্তু চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? কারণ সিস্টেমটাই তো আমরা ধ্বংস করি নাই, তাই না? এগুলো নিয়ে আমরা কথা বলি না, কথা বলতে পারি না, কেউ কথা বলতে চায় না এগুলো নিয়ে। তো আমরা কথা বলা শুরু করি, অন্তত কথা বলা শুরু করি এগুলো নিয়ে, আমরা অভিযোগ করি, তারপর হচ্ছে কোথায় কোথায় সমস্যা আছে আত্মসমালোচনা করি, আত্মশুদ্ধি করি। আমি নিজেও তো এইসব দোষী, তাই না? এই যে দেশে আমি যখনই সরকারি অফিসে গিয়ে কাজ করিয়েছি, আমি করেছি কি নিজ থেকে হচ্ছে আমি ঘুষ দিয়েছি।
এমনকি ঘুষ যখন চাইও নি তখন হচ্ছে হাতে দিয়ে এসছি আমি, যে নেন আপনার কাছে আমি খুশি হলাম বলে হচ্ছে এরকম 1000 টাকা দিয়ে দিয়েছি, মানে আপনাকে দিইনি, আপনার বাচ্চার জন্য, আপনার বাচ্চাকে একটু মিষ্টি কিনে খাইয়েন। তো ওই যে খারাপ একটা সিস্টেম, ওই সিস্টেমটা থেকে হচ্ছে আমাদের বের হয়ে আসতে হবে। জাপানে কি একই জিনিস আমি করতে পারবো? এগুলো কল্পনাও করা যায় না। জাপানে একটা সরকারি অফিসারকে আপনি কিছু টাকা ধরিয়ে দেবেন, তিনি নেবেন, অথবা আপনি যে দিতে যাবেন সে চিন্তা করাটাই তো হচ্ছে একটা অপরাধ। তো এই আর কি, মানে আমাদের আসলে এই যে এখন এই যে আমাদের ছাত্র যারা রাজনীতি শুরু করেছে, ছাত্ররা এনসিপি করে, তারপর হচ্ছে এই যে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, হ্যাঁ, এদের যেসব দোষগুলো আমরা দেখছি, এগুলো কিন্তু আসলে কি জানেন, এগুলো হচ্ছে সিমটম, এগুলো হচ্ছে লক্ষণ আর কি, একটা রোগের লক্ষণ। সমাজটা হচ্ছে ক্যান্সার, সমাজে হচ্ছে ক্যান্সার ধরে গেছে, এই ক্যান্সারের লক্ষণ। এখন লক্ষণকে ধরে যদি আমরা লাঠিপেটা করতে চাই, হ্যাঁ আমরা করতে পারি, কিন্তু কথাটা হচ্ছে এর পেছনে কি, এর পেছনে তো আমাদের যেতে হবে, সেই কারণটাতে যেতে হবে। হ্যাঁ, একটা গাছে খারাপ ফল হচ্ছে, সুতরাং গাছের ডালপালা কয়েকটা পাতা টেনে ছিঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে খারাপ কয়েকটা ফল ফেলে দিয়ে তো হচ্ছে সে গাছের তো উন্নতি আমরা করতে পারবো না। আমাদের করতে হবে কি, সেই গাছটা সম্পূর্ণ উপড়ে, একদম মূল সহ উপড়ে ফেলে দিয়ে সেখানে নতুন চারা, নতুন ভালো বীজ দিয়ে নতুন একটা গাছ তো আমাদের বপন করতে হবে, তাই না? চারা বপন করতে হবে, তারপর হচ্ছে নতুন করে একটা সুন্দর একটা সিস্টেম আসবে, আমাদের সুন্দর একটা আপনার একটা সরকার ব্যবস্থা আসবে। তো আমার মনে হয় কি, এই যে যখনই আমরা দেখব এই যে ছাত্ররা যারা আন্দোলন করে হচ্ছে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে, অথচ তারাই যখন এসব কিছু খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, তারাও যখন ঘুষ খায়, তারাও যখন হচ্ছে এই ধরনের অর্থ অপচয় করে, আমাদের কিন্তু নিজেদেরকেও একটা প্রশ্ন করা উচিত যে আমাদেরও তো দায় দায়িত্ব আছে, তাই না? যে কিসের কারণে তারা এই যে খারাপ কাজগুলোকে, অনৈতিক কাজগুলোকে তারা কেন স্বাভাবিক মনে করছে? এটা তো সেই সমাজেরই, আমাদের সমাজেরই তো সন্তান তারা, তাই না? এই যে জেনজি আমাদের সন্তান, তারা আমাদের ছোট ভাই বোন তারা। এবং তারা যে দোষগুলো করছে, কেন করছে? একই ছেলে মেয়েগুলোই তো হচ্ছে আপনার কি করেছে, মরতেই তো গিয়েছিল দেশটাকে বাঁচানোর জন্য, এবং দেশকে বাঁচিয়েছেও তারা। তো আমরা সবকিছু নিয়ে যেন একটু গভীরভাবে যেন চিন্তা করি, যেন শুধু সামনে যেটা দেখলাম সেটা নিয়ে যেন শুধু চিল্লাহুল্লা না করে, সেটা নিয়ে অবশ্যই আমরা সমালোচনা করব, কিন্তু হচ্ছে পিছনের কারণটা কি, কেন তারা এই অস্বাভাবিক জিনিসগুলোকে স্বাভাবিক মনে করছে, এটা নিয়ে হচ্ছে আমাদের একটু চিন্তাভাবনা করা উচিত। যে সমাজের সমস্যাগুলো না আরও অনেক গভীরে। আমরা শুধু কয়েকটা খারাপ কিছু ফল দেখে হচ্ছে আমরা লাফালাফি করি আর কি, হ্যাঁ, কয়েকটা পাতা দেখে হচ্ছে আমরা লাফালাফি করি, কিন্তু নিচে যে একটা শেকড় থেকে যাচ্ছে, একটা খারাপ, একটা দুর্নীতির যে একটা শেকড়, খারাপ চিন্তার একটা যে শেকড়, হ্যাঁ, সেই শেকড়ে হচ্ছে আমরা যাচ্ছি না। এখন হচ্ছে আমাদের করতে হবে কি, সেদিকে চলে যেতে হবে, সেভাবে চিন্তা করতে হবে যে মানে পুরো সিস্টেমটাকে কেমন করে আমরা পরিবর্তন করব। তো এই হচ্ছে আমার চিন্তা ভাবনা আর কি। তো ভালো থাকবেন, আগামী পর্বে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।